জগতে আমরা কেউ চিরস্থায়ী নয়। আমাদের আমাদের একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে। তাই বলছি মাধবী, তুমি ক্রন্দন করো না। এই পৃথিবী যেমন আছে তেমন থাকবে মাধবী, কিন্তু এক এক করে তুমি আমি আমাদের সবাইকে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনই চিরাদি সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনই রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনই চিরাদি সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মহাঘুমে আমার যখন বুঝবে দুটি মহাঘুমে আমার ওরে মনরে ওরে বুঝবো ওরে মহাঘুমে আমার যেদিন বুঝবে দুটি পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু আরে মহাঘুমে আমার যেদিন বুঝবে দুটি পাড়া প্রতিবেশী সেদিন পাবে কিছু তখন আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবী তখন আমি যে এই পৃথিবীর লোক, আমি যে এই পৃথিবী ভুলে যাবে সবে সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবী চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবী চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল
মাঝে চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাসে জল যেমন আছে পৃথিবীতে থাকবে অবিকল। আরে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমন আছে এই পৃথিবী থাকবে অবিকল। শুধু আমি একা থাকবো না, শুধু আমি একা থাকবো না গো। তুমি একা থাকবে না, আরে তুমি একা থাকবে না গো। এই বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন আছে এই পৃথিবী তেমনি হবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মনরে গাভীটি যখন মারা গেছে, মাধবী মা আমার গাভীর গায়ে হাত বুলাচ্ছে আর ক্রন্দন করছে। আর মধু আচার্য ব্রাহ্মণ সান্ত্বনা দিয়ে মাধবীকে বলছে, মাধবী তুমি ক্রন্দন করো না, ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছে, তুমি যাও। এই বলে গাভীটিকে নিয়ে মধু আচার্য ব্রাহ্মণ গঙ্গায় ভাসিয়ে দিয়ে মনো শান্তি করার জন্য মধু আচার্য ব্রাহ্মণ মাধবীকে বলছে, মাধবী আমি ভিক্ষায় যাই, গৃহে একটু তন্তুল নেই, আমি ভিক্ষায় যাব, আর তুমি মাধবকে ফুল তুলতে পাঠিয়ে দাও। এই বলে মধু আচার্য ব্রাহ্মণ ভিক্ষায় বেরিয়ে গেলেন। আর মাধব ফুলের ঝুড়ি নিয়ে ফুল তুলতে চলেছে। কিন্তু বাগানে গিয়ে দেখছে মাধব আজ বাগানে একটিও ফুল ফোটেনি, বাগান ফাঁকা হয়ে আছে, ফুলের বাগান। অনেক নিরীক্ষণ করে দেখতে দেখতে দেখলো যে দূরে একটা জায়গায় একটা মাত্র ফুল ফুটে আছে, আর সেই ফুলের জ্যোতিতে বাগান যেন আলো হয়ে আছে। তাই মাধব মনে মনে স্থির করলো যে আমি ওই ফুলটি আজ সংগ্রহ করে নিয়ে যাব। তাই মাধব ধীরে ধীরে সেই চাপা গাছের তলায় গিয়ে, আর চাপা গাছ সে ফুলটি যখন পাড়তে যাবে দেখছে যে অনেক উঁচুতে ফুলটি ফুটে আছে। তাই মাধব কি করছে, একটা আকশি তৈরি করে সেই আকশি দিয়ে আজ ডালটি নিয়ে এনে আর ফুলটি তুলতে যাবে, এমন সময় পাতার আড়ে কাল সর্প লুকাইয়াছিল। পাতার আড়ে কাল সর্প লুকাইয়াছিল। পাতার আড়ে কাল সর্প লুকাইয়াছিল। আজি পাতার আড়ে কাল সর্প লুকাইয়াছিল। আর দংশন করিল তাহার মস্তক উপর। আজি দংশন করিল তাহার মস্তক উপর। আজি দংশন করিল তাহার মস্তক উপর। দেখো দংশন করিল তাহার মস্তক উপর। আর চলে যায় জ্বলে, আমার জ্বলে যায় জ্বলে যায় বিষের জ্বালায় অঙ্গয়া। জ্বলে যায় জ্বলে যায় বিষের জ্বালায় সে আমার জ্বলে যায়। মাগো তুমি জ্বলে যায় জ্বলে যায় মাগো তুমি পিতাই গৌর আজি মাগো তুমি দেখবে জ্বলে যায় জ্বলে যায়
তুমি দেখলে সে চলে যায়, আরে কিসের জ্বালা দেহ আমার চলে যায়, চলে যায়। যখন সেই গাছের আড়াল থেকে, পাতার আড়াল থেকে যখন মস্তকে, মাধবের মস্তকে যখন সর্পে দংশন করেছে, মস্তক ধরে তখন মাধব, না আমি আর পারছি না। ওগো মা, তুমি কোথায় দেখবে সোমা? মা বলে মাধব কাঁদিতে লাগিল, মা বলে মাধব কাঁদিতে লাগিল। মাগো একবার দেখে যাও, ওগো মা, তুমি দেখবে সোমা, আমার সারা শরীর চলে যাচ্ছে মাগো। আমি আর দাঁড়াতে পারছি না মাগো, আমি দাঁড়াতে পারছি না। এসো মা, তুমি আমাকে দেখবে এসো, আমি আর দাঁড়াতে পারছি না। ওগো গাছের পক্ষী, তোমরা আমার মাকে বলে দিও আমি আর আমার জীবন রাখতে পারছি না। আমার সারা শরীর বিষের জ্বালায় চলে যাচ্ছে। এই চিৎকার করতে করতে মাধব ভূমিতে ঢলে পড়ে গেল। মাধব যখন ঢলে পড়ে গেল, রুধির ধারা মস্তক হইতে বয়ে চলেছে। আর যখন মাধব গৃহে ফিরছে না দেখে মাধবী মা আমার আর ঠিক থাকতে পারলেন না। মাধবের তো এত দেরি হয় না, ও তো রোজ ফুল তুলতে যায়, কিন্তু এত তো বিলম্ব করে না। তাই মাধবী মা আমার গৃহের বাইরে বেরিয়ে পড়লেন। মাধব করতে করতে মাধবী মা আমার সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। অদূরে ছেলেরা খেলা করছে। ওরে তোরা আমার মাধবকে দেখেছিস? ওই না তো মা, তোমার মাধব তো আর আজ খেলা করতে আসে। চমকে উঠলেন মা, তাহলে আমার মাধব কোথায় গেল? বালক বেশি ভগবান মাধবী মায়ের সম্মুখে চলে গেল। ওরে খোকা, আমার মাধবকে দেখেছিস? ওই না তো মা, তোমার মাধবকে তো আমি চিনি না, তবে ওই দূরে চাপা গাছের তলায় একটা ছেলে পড়ে আছে, আর তার কাছে আছে একটা ফুলের ঝুড়ি। না, আমার মাধব করতে করতে মাধবী মা আমার ছুটতে সেই চাপা গাছের তলায়। ওরে মাধব, কথা বল, তোর কি হয়েছে রে পুত্র? তোর কি হয়েছে? তুই এমন ভাবে শুয়ে আছিস কেন? হয়ে পড়েছে তোমার মাধব, দেবে না সরায়া, বাঁধন কেটে পালিয়ে গেছে, আসবে ফিরে ঘুমায়ে পড়েছে তোমার মাধব, ঘুমায়ে পড়েছে তোমার মাধব, দেবে না সরায়া, বাঁধন কেটে পালিয়ে গেছে, আসবে না ফিরে। যতই গাত মাধব বলে নীল
আকাশে যে পালিয়ে গেছে যতই ডাকো মাধব বলে বাঁধন কেটে মাধব পালিয়ে গেছে ঘুমায়ে পড়েছে তোমার মাধব ঘুমায়ে পড়েছে তোমার মাধব দেবে না সায়া মাধব কেটে পালিয়ে গেছে আসবে না শুধু নয় মাধবের দেহের উপরে অচৈতন্য হয়ে পড়লেন। আর মধু আচার্য ব্রাহ্মণ ভিক্ষা থেকে গৃহে ফিরলেন। গৃহে ফিরে মাধবী এবং পুত্র মাধবকে না দেখতে পেয়ে মধু আচার্য ব্রাহ্মণ অস্থির হয়ে গেলেন। কিছুক্ষণ পর মধু আচার্য ব্রাহ্মণও বাইরে বেরিয়ে এলেন। খুঁজতে 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 চলেছেন। আর এদিকে বালক বেশি ভগবান ব্রাহ্মণের সম্মুখে উপস্থিত হলেন। ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, তুমি কি কাউকে খুঁজছো? ওরে বাবা, আমার আমার ছেলে মাধবকে দেখেছিস? মাধবও বাড়িতে নেই আর মাধবের মা বাড়িতে নেই। আমি কাউকে গৃহে এসে দেখতে পেলাম না। ওরা তো এমন সময় বাইরে কোথাও যায় না। ওদের দেখেছিস বাবা? ব্রাহ্মণ ঠাকুর, ওই দূরে চাপা গাছের তলায় ওখানে একটা মা আর মনে হয় তার ছেলে শুয়ে আছে। আমি এই সবে দেখে এলাম। কোথায় রে বাবা? ওই তো চাপা গাছের তলায়। তাই মধু আচার্য ব্রাহ্মণ কি করলেন? ছুটতে 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 সেই চাপা গাছের তলায়। মাধবী, তুমি এমন ভাবে শুয়ে আছো কেন? মাধবী, মাধবী, এই বলে মাধবীর গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মধু আচার্য ব্রাহ্মণের স্পর্শে ব্রাহ্মণী চৈতন্য ফিরে পেলেন। ওগো স্বামী, আমাদের মাধব, আমাদের মাধব এমন করে কেন পড়ে আছে? দেখো না, দেখো না, ও কথা বলছে না। মধু আচার্য ব্রাহ্মণ মাধবকে ডাকছে। মাধব, ওরে মাধব, কথা বল পুত্র, কথা বল। মধু আচার্য ব্রাহ্মণ বুঝতে পারলেন। মাধবকে বলছে, মাধবী, ও তো কাল থেকে অনাহারে আছে, তাই ও জ্ঞান হারিয়েছে। তুমি গৃহে ফিরে যাও, আমি ওকে নিয়ে আর ওই বদ্রির বাড়ি থেকে চিকিৎসা করিয়ে নিয়ে গৃহে ফিরে যাব। মাধবী মা আমার ক্রন্দন করতে করতে গৃহে ফিরে গেলেন। আর মধু আচার্য ব্রাহ্মণ মাধবকে কাঁধে তুলে নিলেন। আমার সোনার ময়না পাখি, কোন দেশে উইড়া গেলি রে, আমায় দিয়া ফাঁকি রে, আমার সোনার ময়না সোনার ময়না পাখি, কোন দেশে গেলি আমায় দিয়া ফাঁকি রে, আমার সোনার
সোনার ময়না পাখি থাকতো পাখি রূপালিয়ার খাঁচা হরে কৃষ্ণ হরি বলিয়ে বলি তো সদাই সোনার ময়না পাখি থাকতো পাখি রূপালিয়া খাঁচা হরে কৃষ্ণ কৃষ্ণ বুলি রে বলি সোনার ময়না পাখি পাখি কি বা তোমার নাম আমি কেমনে ভুলিলে পাখি তোমার গুণগান থাকতো পাখি রূপালিয়া খাঁচা হরে কৃষ্ণ কৃষ্ণ বলি রে বলি দশা দাই গোয়ামা সোনার ময়না পাখি কোন দেশে গেলি আমায় দিয়া থাকিলে আমার সোনার ময়না পাখি এইভাবে মাধবকে কাঁধে তুলে নিয়ে আজ চলেছেন গঙ্গার দিকে। গঙ্গার তীরে গিয়ে সেখানে কলা গাছ কেটে নিয়ে সুন্দর করে একটি মান্দাস তৈরি করলেন। আর সেই মান্দাসে মাধবকে সযতনে শয়ন করিয়ে আজ সেই মান্দাসটি নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে সেই কলার মান্দাস যখন চলে যাচ্ছে তখন মধু আচার্য ব্রাহ্মণ একই দৃষ্টিতে সেই মান্দাসের দিকে তাকিয়ে রইলেন আর অঝর নয়নে কাঁদছে আর মান্দাস ভাসতে ভাসতে চলে যাচ্ছে। হাসি বন্যা মিলায় নিথর নীরবতায় হায় হায় গো কি আসে এই পৃথিবী কেহ করে হায় হায় বলি ভগদ সুন্দর সৃষ্টি বিধিরে কলের স্রোতে মরবে সুন্দর
সৃষ্টি বিধিরে বিধান কালের স্রোতে কেহ করে হায় হায় আমি বধূ কেউ হারায় দুঃখের যত কেহ করে হায় হায় মনে বড় সুন্দর সৃষ্টি বিধিরে বিধান কালের স্রোতে যখন মারবে সুন্দর সৃষ্টি বিধিরে বিধান কালের স্রোতে যখন মারবে দেহ কারো ফিরিয়া চায় মান্দাস সেই গঙ্গায় ভাসতে 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 চোখের আড়ালে চলে গেল। মধু আচার্য ব্রাহ্মণ আজ বিষণ্ণ বদনে গৃহে ফিরলেন। গৃহে ফেরার সঙ্গে সঙ্গে মাধবী বলছে, ওগো স্বামী, আমাদের আমাদের মাধবকে তো ফিরে আনলে না, মাধবকে কোথায় রেখে এলে? মাধব, আমার মাধব কোথায়? মাধবী, ওর মামার সঙ্গে দেখা হয়ে গেল, তাই মাধব ওর মামার সঙ্গে মামার বাড়িতে গেছে। তুমি চিন্তা করো না, দু একদিন পরে ওর মামার সঙ্গে ও গৃহে ফিরে আসবে, তুমি কোনো চিন্তা করো না। এই বলে মধু আচার্য ব্রাহ্মণ ভিক্ষার ঝুলিটি নিয়ে ভিক্ষায় চলে গেলেন। মধু আচার্য ব্রাহ্মণ আজ যখন ভিক্ষায় চলেছে, ভিক্ষায় কিছু দূর গিয়ে ফিরে এলে। জানো জানো মাধবী, আমাদের সংসারে বড়ই অমঙ্গল, যেন আস্তে আস্তে আমাদের সংসারে যেন মঙ্গল চলে গিয়ে অমঙ্গল হয়ে যাচ্ছে। তাই জানো মাধবী, আজ তুমি পূজার ডালা সাজিয়ে নিয়ে মন্দিরে চলো, ঠাকুর ঘরে চলো। আজ আমরা মনের আনন্দে ভগবানের ভজন কীর্তন করব। এই বলে মাধবী মা আমার সুন্দর করে পূজার ডালা সাজিয়ে নিয়ে ঠাকুর ঘরে গেলেন। আর পূজা দিয়ে মধু আচার্য ব্রাহ্মণ ভজন করছেন, আর মাধবী মা আমার পিছনে বসে বসে সেই ভজন কীর্তন শ্রবণ করছেন। বলো কি দিয়ে পুজিব ভগবান তোমারে, দিয়ে পুজিব ভগবান তোমারি আমি, দিয়ে পুজিব ভগবান তোমারে
দিয়ে বুঝিব ভগবান তোমারি আমি। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি। আমার বলিতে কিছু নাই যে হরি, আমার বলিতে কিছু নাই যে হরি। সবই তো তোমারি দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। দিয়ে পুজিব ভগবান তোমারে আমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, ফোটা ফুলে তুমি, স্তবগীতে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, ফোঁটা ফুলে তুমি, তব গীতে তুমি। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, ফোটা ফুলে তুমি, স্তবগীতে তুমি, যে মন্দিরে তুমি, মন্দিরে তুমি, মূরতিতে তুমি, ফোঁটা ফুলে তুমি, তব গীতে তুমি। ভগবান দিয়ে হয় ভগবানের পূজা, ভগবান দিয়ে হয় ভগবানের পূজা। ভগবান দিয়ে হয় ভগবানের পূজা, ভগবান দিয়ে হয় ভগবানের পূজা। মানিতে মানের অপমান, দিয়ে বুঝিল ভগবান তোমারে আমি। দিয়ে বুঝিল ভগবান তোমারে আমি। দিয়ে বুঝিল ভগবান। কখনো তব রূপ দেখি নাই হরি, আপন মন্দিরে তোমারে গৌরী, আমি কখনো তোমার রূপ দেখি নাই হরি, আপন মন্দিরে তোমারি গৌরী। আর কখনো তব রূপ দেখি নাই হরি, আপন মন্দিরে তোমারে গৌরী, আমি কখনো তোমার রূপ দেখি নাই হরি, আপন মন্দিরে তোমারি গৌরী। কাদকি মহাস বুঝিতে নারী, তুমি কাঁদো কি বাস বুঝিতে পারি। কাদকি মহাস বুঝিতে নারী, তুমি কাঁদো কি বাস বুঝিতে পারি। তাই কাঁদে মোরে প্রাণ। কি দিয়ে বুঝিল ভগবান ওমা প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ আর বাবা হিরণ্যকশিপুর। হিরণ্যকশিপুর ভগবান বিদ্বেষী, আর প্রহ্লাদ ভগবানকে ভালোবাসে, ভগবানের ভক্ত। তাই তাই হিরণ্যকশিপুর একদিন প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে,
প্রহ্লাদ, তুই তো ভগবান ভগবান করিস, আচ্ছা বলতো তোর ভগবান কোথায় থাকে? প্রহ্লাদ বলছে, বাবা আমার ভগবান কোথায় থাকে না তাই বলো, তোর ভগবান সর্বত্রই থাকে। হ্যাঁ পিতা, আমার ভগবান সর্বত্রই থাকে। তোর ভগবান যদি সর্বত্রই থাকে, এই যে ফটিক স্তম্ভ আছে, এই ফটিক স্তম্ভের মধ্যেও তোর ভগবান আছে। হ্যাঁ পিতা, হ্যাঁ আমার ভগবান ফটিক স্তম্ভের মধ্যেও আছে। বলার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর সঙ্গে সঙ্গে সেই ফটিক স্তম্ভকে পদাঘাত করলো। আর পদাঘাত করার সঙ্গে সঙ্গে সেই ফটিক স্তম্ভের ভিতর থেকে বেরিয়ে এলো এক বিভৎস মূর্তি। তার কিছুটা মানুষের মতো আর মুখের দিকটা সিংহের মতো। এই নরসিংহ রূপ, ভগবান নরসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে নিজের উরতের উপর ফেলে উদর বিদীর্ণ করে হিরণ্যকশিপুরকে হত্যা করলেন। ভগবান মন্দিরে থাকে, মসজিদে থাকে, ভগবান এই ফুলের মধ্যে আছে, ভগবান এই বাসরে আছে, ভগবান আপনার মধ্যে আছে, ভগবান আমার মধ্যে আছে, সর্বত্রই। তাই তো বলছে ভগবান দিয়ে হয় ভগবানের পূজা, 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 মানিতে মানে দিয়ে বুঝিব এইভাবে মধু আচার্য ব্রাহ্মণ ভজন কীর্তন করছেন, আর পিছনে মাধবী বসে বসে সেই ভজন কীর্তন শ্রবণ করছেন। তারপর ভজন কীর্তন সমাপ্ত হয়ে গেলে মধু আচার্য ব্রাহ্মণ আজ ভিক্ষায় চললেন। আজ ভিক্ষায় গিয়ে আমি নারায়ণ সেবা দেব মাগো, মনের বাসনা ভিক্ষা দাও ভিক্ষা দাও নারায়ণ সেবা দেব মনের বাসনা। নারায়ণ সেবা দেব মাগো, মনের বাসনা আমি আশা করে এসেছি দ্বারে, ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও গো মাগো, ভিক্ষা দাও না মা, ভিক্ষা দাও না মা, নারায়ণ সেবা দেব
আমি নারায়ণ সেবা দেব মাগো মনের বাসনা আমি ভিক্ষা করি গ্রামে গ্রামে নারায়ণ সেবার পরে ভিক্ষা দাও না ভিক্ষা নিয়ে মধু আচার্য ব্রাহ্মণ আজ মনের আনন্দে গৃহে ফিরছেন। ভগবান সেবা দেবেন, নারায়ণ সেবা দেবেন। তাই মনে মনে স্থির করলেন যে মাধবী আর মধু আচার্য ব্রাহ্মণ দুজন মিলে আজ মনের আনন্দে এই উদ্বৃত্ত এই ভিক্ষা নিয়ে আজ ভগবানের পায়ে সমস্ত কিছু সমর্পণ করবেন। তাই মধু আচার্য ব্রাহ্মণ আজ গৃহে ফিরছেন। আর গৃহে ফিরতে ফিরতে দূর থেকে দেখতে পাচ্ছেন যে নিজের গৃহের সম্মুখে যেন লোকের ভিড় জমে গেছে। আমার গৃহের সম্মুখে এত ভিড় কেন? তাহলে কি আমার মাধবীর কিছু হয়েছে? না না, আমার মাধবীর কিছু হতে পারে না, আমার মাধবীর কিছু হতে পারে না। এই বলে মধু আচার্য ব্রাহ্মণ ছুটতে ছুটতে অতি দ্রুত গতিতে গৃহের সম্মুখে এসে উপস্থিত হলেন। একজন লোক বলছে, ব্রাহ্মণ ঠাকুর, তুমি শোনোনি তোমার স্ত্রী মাধবী বিষচিকা রোগে দেহ ত্যাগ করেছে? হতে পারে না, হতে পারে না। ওগো ভগবান, ওগো প্রভু, নিষ্ঠুর প্রভু, আমার শেষ সম্বলটুকু তুমি কেড়ে নিলে। খুঁজি হতে পারে না। আধার জানি খুঁজি
অগ্নি ধারা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে দিতে হবে পিতা মাতা অগ্নি ধারা দুটি দিনের দেখা শেষের দিনে সজন বিনে দিতে হবে ও চরণে ভক্ত ও চরণে ভক্ত জনে আধার জমি আমি বুঝি তোমায় ওমা, আমাদের সময় থাকতে ভগবানকে ডাকা উচিত। আমরা পরবর্তী দল রেডি হয়ে যান। আমরা আগের সময়টা নষ্ট করে ফেলি। মোবাইল, এই মোবাইল হয়েছে কান। মোবাইল দেখতে দেখতে 24 ঘন্টা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আমাদের সময় বেরিয়ে আসে, কিন্তু আমরা হরি বলি না, ভগবানকে ডাকি না। কিন্তু আমাদের সময় থাকতে ভগবানকে ডাকা উচিত। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। মন আমার সময় আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। আমার সময় থাকতে হরি হরি বলে, হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। আমার সময় থাকতে আমার সময় থাকতে হরি বলো, নইলে বলায় আর হবে না। আমার সময় থাকতে, সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। আমার সময় থাকতে যৌবন জুয়ারে লোতে আগে কিছু ভাবলি না, জন্ম হলে মরতে হবে সে কথা কি জানো না মন, সে কথা কি জানো না। তোমার যৌবন জুয়ারে লোতে আগে কিছু ভাবলি না, জন্মালে মরিতে হবে এ কথাটি ভাবলি না, এ কথাটি ভাবলি না। তোমার থাক না যতই জমিদারি, টাকা পয়সা বসত বাড়ি, থাক না যতই জমিদারি, টাকা পয়সা বসত বাড়ি, না থাকিলে পারের করি পার ঘাটাতে পার পাবে না। মন আমার